যা ঝড় বৃষ্টি শুরু হলো, এর মধ্যে তো বাইরেও যেতে পারবো না। তা এখন কি রান্না করব বলো তো? বউ, এক কাজ করো, ঘরে চাল ডাল আছে না? তাই দিয়ে খিচুড়ি রান্না করে ফেলো। খিচুড়ি? খিচুড়ি রান্না করব? কিন্তু খিচুড়ি রান্না করতে গেলে তো মাংসের প্রয়োজন। একটা মুরগি হলে খুব ভালো হতো। এখন মুরগি কোথায় পাই বলো তো? আরে মুরগি লাগবে না বউ, তুমি শুধু চাল ডাল দিয়ে রান্না করো। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কি যে মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। শিয়ালিনী যখন এসব কথা বলছিল তখনই বাহিরে থেকে হাসির ডাকের শব্দ শুনতে পেল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে বড় বিপদে পড়েছি। আরে এটা হাসির গলার শব্দ না? মনে হচ্ছে হাসিটা বিপদে পড়েছে। ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি ওকে গিয়ে বাঁচাও। বউ, তুমি একটু আগেই মুরগি দিয়ে খিচুড়ি রান্না করতে চেয়েছিলে না? দেখলে, নিজে থেকে মুরগির পরিবর্তে একটা হাঁস চলে এলো। তুমি এখন হাঁস দিয়ে খিচুড়ি রান্না করো। সারা জীবন তো শুধু মুরগি দিয়ে খিচুড়ি খেয়েছি, কিন্তু হাঁসের মাংসের খিচুড়ি তো খাওয়াই হয় না। সেই ছোটবেলায় একবার আমার মা খাইয়েছিল, তার স্বাদ এখনো মুখে লেগে আছে। আরে চুপ করো তো, তুমি শুধু উল্টাপাল্টা কথা বলতে থাকো। আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাবো? হাসিটা নিশ্চয়ই বিপদে পড়েছে, এজন্যই ও আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে। আর তুমি ওকে সাহায্য না করে খাওয়ার কথা ভাবছো? যাও তাড়াতাড়ি হাসিটাকে ঘরে নিয়ে এসো। এরপর শিয়াল বৃষ্টির মধ্যে বাহিরে গিয়ে দেখলো হাসিটা এক বাচ্চা সহ সেখানে চলে এসেছে। এরপর শিয়াল হাসি আর তার বাচ্চাকে ঘরে নিয়ে এলো। শিয়াল মামা, আমি খুব বড় বিপদে পড়েছি। আমাকে এক বাঘ খাওয়ার জন্য আক্রমণ করেছিল। এই যে আমার একটা পা, ওই বাঘটি ছিঁড়ে নিয়েছে। কাটা পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। আমি জানি আমি বাঁচবো না, কিন্তু আমার এই বাচ্চাটাকে রেখেছে আমি মরেও শান্তি পাবো না। আরে তাই তো, তোমার পা দিয়ে তো দেখছি অনেক রক্ত পড়ছে। এই তুমি তাড়াতাড়ি যাও, জঙ্গল থেকে কিছু ঔষধি ঘাস লতা পাতা এনে ওর কাটা স্থানে লাগিয়ে দাও। না শিয়ালিনী মামি, সেটার আর প্রয়োজন হবে না। আমি এক্ষুনি মারা যাব। তবে মারা যাওয়ার আগে তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার এই মেয়েটাকে তোমরা একটু দেখে রেখো। ওর যে আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমিও আজ চলে যাচ্ছি। ও মা ছাড়া এই পৃথিবীতে কি করে টিকে থাকবে? তোমরা একটু ওকে দেখে রেখো শিয়ালিনী মামি। এই কথা বলে হাসি মারা গেল। না না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি এখন কার কাছে থাকবো? শোনো বউ, অন্যের ওসব আপদ আমি টানতে পারবো না। তুমি এক কাজ করো, ওই বাচ্চা সমেত ওই মরা হাসিকে কুচি কুচি করে কেটে খিচুড়ির ভিতরে দিয়ে দাও। আমার খুব ক্ষুধা পেয়েছে। যাও যাও, তাড়াতাড়ি খিচুড়ি রেঁধে ফেলো। আসলে তুমি একটা নিষ্ঠুর পাষাণ। মা মেয়ের এমন করুণ দশা দেখেও তোমার পাষাণ মনে কোনো দয়া হলো না, তাই না? তুমি এত ছোট একটি ছানাকে খিচুড়ির মধ্যে দিয়ে খাওয়ার চিন্তা করছো? আমি থাকতে এটা কখনো হতে দিব না। ওর মা নেই তাতে কি হয়েছে? আজ থেকে আমি ওর মা। কি বলছো কি বউ? শিয়ালের আবার হাঁসকন্যা হয় কি করে? না না, এটা আমি কখনোই মেনে নিব না। তুমি তাড়াতাড়ি ওকে খিচুড়ির মধ্যে দিয়ে রেঁধে ফেলো। না না, আমি ওকে কখনোই খিচুড়ির মধ্যে দিব না। তুমি যদি এমন কথা আরেকবার বলেছো, তাহলে আমি তোমাকে ছেড়ে এই ছানাটিকে নিয়ে চলে যাব, বুঝেছো? ওরে বাবা, এবার কোন বিপদে পড়লাম? বউ তো দেখছি আমাকে চলে যাওয়ার ভয় দেখাচ্ছে। বউ চলে গেলে তো আর বউ পাবো না। শিয়ালপাড়ার সব শিয়ালিনীর তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, কি আর করার। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যেহেতু ওই হাতছানাকে মেয়ে হিসাবে মেনে নিয়েছো, আমি ওকে মেনে নিলাম। আজ থেকে ওই হাসি ছানা আমারও মেয়ে। আমার হাঁসকন্যার আমি কোনো অসুবিধা হতে দেব না। আজ থেকে হাঁসকন্যা আমার সাথেই থাকবে। শুনলে ছানা, আজ থেকে তুমি আমাদেরই মেয়ে। তোমার মা মরে গিয়েছে, তাতে কি হয়েছে? তুমি আজ থেকে নতুন আরেকটা মা পেলে। সত্যি বলছো? তোমরা আমার বাবা মা? আজ থেকে কি তোমরাই আমার দেখাশোনা করবে? হ্যাঁ ছানা,
আজ থেকে আমরাই তোমার দেখাশোনা করব, তোমায় আদর যত্ন করে বড় করে তুলবো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হাসির ছানাটিও আস্তে আস্তে বড় হচ্ছে। শিয়াল আর শিয়ালিনীও হাঁসকন্যাকে এখন ভীষণ ভালোবাসে। ওই জঙ্গলে বাস করত হালুম আর হালিমা নামের এক দুষ্ট দম্পতি। একদিন হালিমা বাঘিনী তার স্বামী হালুম বাঘকে বলল, ওগো, অনেকদিন তো হয়ে গেল হাঁসের মাংস খাওয়া হয় না, তুমি একটু হাঁসের মাংসের ব্যবস্থা করবে? অন্য মাংস খেতে খেতে তো বোর হয়ে যাচ্ছি। আরে বউ, আমি কি চেষ্টা কম করছি? এই তো কিছুদিন আগে এক হাসিকে আমি তাড়া করেছিলাম, কিন্তু ওকে ধরতে পারিনি। কোনো মতে ওর পা কামড় দিয়ে ধরেছিলাম, পা রেখেই দৌড়ে পালিয়ে গেছে। তবে ওই হাসির একটা ছানা ছিল, ছানাটা একদম কচি ছিল। যদিও মনে হচ্ছে ওই হাসিটা মারা গেছে, কিন্তু ওর ছানাটা মনে হয় এখনো বেঁচে আছে। আর ছানাটা নিশ্চয়ই এই জঙ্গলেই আছে। যদি ওই হাসির ছানাটাকে খুঁজে পাই তাহলে অবশ্যই তোমার জন্য নিয়ে আসবো। সেটা আর কবে? আমার যে হাঁসের মাংস খাওয়ার জন্য আর তর সইছে না। যাও, তুমি আজই ওই ছানাটাকে খুঁজে বের করো। তুমি যদি আজ হাঁস ছাড়া বাড়িতে এসেছো তাহলে তোমার খাওয়া বন্ধ। এই কথা বলে হালুম বাঘ হাঁস খোঁজার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ল। এদিকে জঙ্গলের ভেতর শিয়াল তার মেয়ে হাসিকে নিয়ে খেলা করছিল। সেটা দূর থেকে দুষ্ট হালুম বাঘ দেখে ফেললো। আরে এ কি, শিয়াল ভাগ্নে দেখছি একটা হাঁসের ছানার সাথে খেলা করছি। এ আবার কেমন কথা? শিয়ালের তো হাঁসের ছানাকে দেখলেই খেয়ে ফেলার কথা, কিন্তু ওই হাঁস ছানার সাথে খেলা করছে কেন? যাই তো গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এই কথা বলে হালুম বাঘ চলে গেল শিয়ালের কাছে। আর শিয়ালের কাছে গিয়ে শিয়ালকে বলল, কি ব্যাপার ভাগ্নে, এ কি অবাক কাণ্ড? তুই এই হাঁস ছানার সাথে খেলা করছিস ওকে না খেয়ে? ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। বাঘ মামা, এ হচ্ছে আমার মেয়ে। আমি আমার মেয়েকে নিয়ে খেলা করছি। কি আবল তাবল কথা বলছিস ভাগ্নে? কোনো হাঁসের ছানা আবার কোনো শেয়ালের মেয়ে হয় কি করে? তোর কথার মাথা মুন্ডু তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। হয় মামা হয়, ওর মা অনেক বিপদে পড়েছিল। কোন বাঘ নাকি ওর ঠ্যাং কামড় দিয়ে ছিঁড়ে নিয়েছিল। তারপর হাসিটি মারা যায় আর ওর ছানাকে আমাদের কাছে রেখে যায়, আর বলে যায় আমরা যেন ওকে আমাদের মেয়ের মতোই আদর যত্ন করে বড় করি। আমাদের যেহেতু কোনো ছানাপোনা নেই, তাই আমার বউ ওকে মেয়ে হিসেবে মেনে নিয়েছে। শিয়ালের এমন কথা শুনে হালুম বাঘ বুঝতে পারল যে এটাই সেই ছানা, সেদিন যার মাকে সে আক্রমণ করেছিল। ওরে বাবা, এটাই তাহলে সেই ছানা যার মাকে আমি সেদিন আক্রমণ করে পাটা কামড় দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। কিন্তু এখন এত সহজে এই শিয়ালের কাছ থেকে ওই হাঁসের ছানাকে ছিনিয়ে নেওয়া যাবে না। ও যা পণ্ডিত, যে করেই হোক কৌশলে এই হাতছানাকে আবার চুরি করে নিয়ে যেতেই হবে। আজকে যাই, আরেকদিন সময় সুযোগ করে অবশ্যই ওকে চুরি করে নিয়ে যাব। ভাগ্নে, খুব ভালো করেছিস। তুই তাহলে তোর মেয়েকে নিয়ে খেলা কর, আমি তাহলে আসি। এই কথা বলে হালুম বাঘ সেখান থেকে চলে গেল। আর শিয়াল তার মেয়ে হাঁসকন্যার সাথে খেলা করতে থাকলো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় হালুম বাঘকে পারবে শিয়ালের কাছ থেকে তার হাঁসছানাকে ছিনিয়ে নিতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে শিয়ালের হাঁসকন্যা গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি তার মেয়েকে নিয়ে বাস করত, কিন্তু হাসি অন্য সকল হাঁসদের মতো মাছ ধরে খেত না। সে তার গুহার সামনে ধানের চাষাবাদ করে ধান খেত। মা হেনা, বাহিরে আয়, সকাল হয়ে গেছে। দুই মা মেয়ে মিলে ধান খেয়ে পেটটা ভরাই। মা, তোমাকে কতদিন বলেছি আমি ধান খাবো না। আমাদের জাতির সবাই তো মাছ খেয়েই বেঁচে থাকে। তুমি আমাকে মাছ ধরে এনে দাও না কেন মা? মা হেনা, তোকে আমি কতবার বলেছি মাছ ধরা অনেক কষ্টের কাজ। নদীতে আর এখন তেমন বেশি মাছ পাওয়াই যায় না। জেলেরা সব মাছ মেরে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তাই তো নদীতে মাছ না পাওয়ায় এই জঙ্গলের ভেতরে এসে ধান চাষ করেছি। জেদ করিস না রে মা, খেয়ে নে। কখনোই না,
আমি মাছ খাবো। সবাই যদি মাছ খেয়ে বেঁচে থাকে তাহলে আমরাও পারবো। তুমি এক্ষুনি আমাকে নদীতে নিয়ে চলো, আমি নদীতে গিয়ে মাছ ধরবো। পারবি না রে মা, আমি মাছ ধরতে পারি না। তাহলে তুই কিভাবে মাছ ধরবি বল? তোকে বললাম না মাছ ধরা অনেক কষ্টের কাজ। তার চেয়ে ভালো তুই ধানগুলো খেয়ে নে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি মাছ ধরতে যাবই যাব। তুমি না গেলে আমি একাই যাব। আহ, কি জেদ যে শুরু করলো মেয়েটা। মাছ ধরা সে 6 মাস আগে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু মেয়েটা তো দেখছি জেদ করছে। এখন তো আমি নদীতে না গিয়েও পারছি না। এখন নদীতে না নিয়ে গেলে তো কিচ্ছু খাবে না। আচ্ছা ঠিক আছে মা, চল দেখি নদীতে গিয়ে মাছ টাছ পাই কিনা। সত্যি বলছো মা? তুমি আমাকে নদীতে নিয়ে যাবে? ইয়ে, কি মজা, কি মজা! আমি নদীতে মাছ শিকার করতে যাব। দেখেছো আমার পাগলি মেয়েটার কাণ্ড? মাছ ধরার কথা শুনেই কেমন খুশিতে লাফালাফি করতে শুরু করেছে। চল মা, দেরি করিস না। এই কথা বলে হাসি তার ছানাকে নিয়ে চলল নদীর দিকে। আহ, আজ কতদিন পর নদীতে এলাম। নদীতে আসতেই কেমন শরীরটা আমার ফুরফুরে হয়ে গেল। হেনা তো ঠিক কথাই বলেছে, এই ধান গম খেয়ে কি আর বেঁচে থাকা যায়? হাঁসদের তো প্রধান খাবার শামুক, মাছ এগুলো। তবে মানুষ নির্বিচারে মাছ ধরার ফলে আমরা তেমন আর বেশি মাছ পাই না। দেখি মেয়েটা যেহেতু খেতে চেয়েছে, চেষ্টা মেষ্টা করে 2-1টা মাছ ধরতে পারি কিনা। মা টিনা, তুই কিনারে থাক, আমি চেষ্টা করে দেখছি মাছ ধরতে পাই কিনা। মা, আমিও নদীতে নামতে চাই, নদীর পানিতে সাঁতার কাটতে চাই। মারে, তুই তো এর আগে কোনোদিনই নদীতে নামিসনি, তুই তো সাঁতারও জানিস না। পারবি না রে মা, তুই নদীতে ডুবে মারা পড়বি। কিন্তু মা, আমার কি সাঁতার শিখতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি মাছ ধরা শেষ করে তোকে সাঁতার শেখাবো। এই কথা বলে হাসি নদীর পানিতে নেমে গেল আর ডুব দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতে লাগলো। মা, মাছ ধরেছো? তোকে তো বলেছিলামই মা, মাছ ধরা এত সহজ কাজ নয়। দেখ সে কখন থেকে ডুব দিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত একটা মাছ ধরতে পারলাম না। কম সাধে কি আর আমি ওই জঙ্গলের ভেতরে গিয়ে ধান চাষ করা শুরু করে দিয়েছি? কথা শোনো না মা, তুমি চেষ্টা করতে থাকো, দেখবে অবশ্যই মাছ পাবে। কচু পাবো? আমার মন বলছে আজ আমি একটা মাছও পাবো না। শুধুমাত্র তোর জেদের কারণে এখানে আসা। মা, এবার তুমি ডুব দাও, দেখবে তুমি সত্যি সত্যি একটা মাছ পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু এটাই শেষ ডুব। আমি যদি এই ডুবে মাছ না পাই তাহলে কিন্তু সত্যি সত্যি আমি উঠে আসবো, তখন কিন্তু আর জেদ করতে পারবি না। আচ্ছা মা, ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। এই কথা বলে হাসি নদীর পানিতে দিল ডুব। আর কিছুক্ষণ পরেই একটা নীল রঙের মাছ ধরে নিয়ে হাসি ওপরে উঠে এলো। দেখেছো মা, তোমাকে বলেছিলাম না তুমি এবার মাছ পাবেই পাবে। ওরে বাবা, দেখেছো মাছটা কত সুন্দর, একেবারে নীল রঙের। মাছটা আমার খুব পছন্দ হয়েছে মা, আমি এক্ষুনি এটাকে খাবো। আরে ব্যাপারটা কি? এমন অদ্ভুত নীলবর্ণের মাছ তো আমি এর আগে কখনো দেখিনি। নদীতে যে নীলবর্ণের মাছ থাকে সেটাও তো আমার জানা নেই। কি ভাবছো মা? মাছটা আমাকে খেতে দাও। ভাবছি কি মা, আমি নীল রঙের এমন মাছ কখনো দেখিনি। আমার মনে হচ্ছে এই মাছটি খাওয়া ঠিক হবে না। এটা হয়তোবা কোনো মাছ নয়, একে ছেড়ে দেওয়াটাই আমাদের জন্য ভালো হবে। কি বলছো মা? এতদিন পরে একটা মাছ খেতে পারবো, আর তুমি কিনা বলছো ছেড়ে দিতে? আমি কখনো ওকে ছেড়ে দিব না, আমি এক্ষুনি ওকে খাবো। এই বলে যেই না হাসির মেয়ে হেনা মাছটিকে খেতে গেল, অমনি মাছটি বলে উঠলো, আমাকে খেও না, তোমরা আমাকে খেও না। কে কে কথা বলে উঠলো? মা হেনা, তুই কথা বলে উঠলি? না তো মা, আমি তো কথা বলিনি। তাহলে কে কথা বললো? কিছুই তো বুঝতে পারছি না। আমি কথা বলেছি।
এই যে একটু নিচে তাকিয়ে দেখুন। আরে এই মাছটা তো দেখছি কথা বলছে। ওরে বাবা, মনে হচ্ছে এটা ভূত। মা টিনা, জলদি করে পালা। তোকে বলেছিলাম না এটা কোনো মাছ না, দেখলি? আমার কথা বিশ্বাস হলো তো? তাই তো মা, পালাও। দয়া করে আপনারা কোথাও যাবেন না, আমাকে নদীতে ছেড়ে দিয়ে যান। আপনারা আমাকে নদীতে ছেড়ে দিয়ে গেলে আমি আপনাদের একটা জাদুর জিনিস দেব। ওই জিনিসের কাছে আপনারা যা চাইবেন তাই পাবেন। সত্যি তুমি আমাদের জাদুর জিনিস দেবে? হ্যাঁ হ্যাঁ সত্যি, তবে আমাকে নদীতে ছেড়ে দিতে হবে। এর বিনিময়ে আপনারা যেটা চাবেন আমি আপনাদের সেটাই দেব। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েটা শুধু সব সময় মাছ খেতে চায়। তুমি এমন একটি জিনিস দাও যাতে আমাকে কষ্ট করে আর মাছ ধরে খেতে না হয়। আমি সেই জিনিসের কাছে মাছ চাইলেই যাতে সেই জিনিসটি আমাকে মাছ দেয়। আচ্ছা ঠিক আছে, আমি এই নদীর ধারে একটা মাছের বাড়ি বানিয়ে দিচ্ছি। আপনারা যখনই ওই মাছ বাড়ির কাছে মাছ চাইবেন তখনই নদী থেকে মাছ লাফিয়ে ওই মাছ বাড়িটির ভেতরে উঠে যাবে। তাই নাকি? তাহলে তো ভালোই হয়, দাও তাহলে এক্ষুনি। এরপর জাদুর নীল মাছ তার জাদু শক্তি দিয়ে সেই নদীর ধারে একটি জাদুর মাছ বাড়ি বানিয়ে দিল। হাসি আর তার মেয়ে সেই মাছ বাড়িতে প্রবেশ করে মাছ বাড়ির কাছে মাছ চাইলো। তখনই লাফিয়ে লাফিয়ে মাছ নদী থেকে মাছ বাড়ির ভেতরে উঠতে শুরু করলো। এটা দেখে তো হাসি আর ওর মেয়ে হেনা খুব খুশি হয়ে গেল। আরে এ কি অবাক কাণ্ড! এমন অদ্ভুত কাণ্ড দেখে তো আমি বিস্মিত হয়ে গেছি। এখন আপনারা আমাকে ছেড়ে দিন। আপনারা আমার কাছে যা চেয়েছেন আমি আপনাদেরকে তাই দিয়েছি। আর বেশিক্ষণ উপরে থাকলে আমি তো মারা যাব। ছেড়ে দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। যদি এরপর আমরা কোনো বিপদে পড়ি তখন কি হবে? আপনারা যদি এরপর আরো কোনো বিপদে পড়েন তাহলে আমাকে শুধু জাদুর নীল মাছ বলে ডাকলেই আমি ওপরে চলে আসব আর আপনাদের সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আসবে কিন্তু। তোমাকে তাহলে ছেড়ে দিচ্ছি। এরপর হাসি সেই জাদুর নীল মাছটিকে ছেড়ে দিল। আর তারপর তারা মা মেয়ে সেই মাছ বাড়ির মাছ খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি তার দুটি ছানাকে নিয়ে বাস করত। একদিন হাসি নদী থেকে মাছ শিকার করে বাসায় ফিরছিল। তখনই ওই জঙ্গলের দুষ্ট পাজি শিয়ালটা হাসিকে দেখে ফেলে। আরে এ কি, ওই হাসি তো দেখছি মাছ ধরে নিয়ে ওর বাসার দিকে যাচ্ছে। মনে হচ্ছে ওই হাসি বাসায় ছানা ফুটিয়েছে। ভালোই হলো, অনেকদিন থেকে কচি হাতছানার মাংস খাওয়া হয় না। ওই হাসি আর ওর ছানাকে খেয়ে একদিন আমার পেট ভরাবো। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর শিয়ালের এসব কথা হাসি শুনতে পেয়েছিল। আরে এটা কি হলো? এতদিন আমি লুকিয়ে লুকিয়ে আমার ছানাদের জন্য মাছ শিকার করে আনছিলাম, কিন্তু আজ এই পাজি শিয়াল তো আমায় দেখে ফেললো। বলল একদিন আমার বাসায় গিয়ে আমাকে আর আমার ছানাদেরকে খেয়ে নেবে। না না, আমি বেঁচে থাকতে আমার ছানাদেরকে আমি কিচ্ছু হতে দিব না। যে করেই হোক ওই দুষ্ট পাজি শিয়ালের হাত থেকে আমার ছানাদেরকে রক্ষা করতেই হবে। এই কথা বলে হাসি তার বাসায় চলে গেল। আর বাসায় গিয়ে তার ছানাদেরকে বলল, ছানারা জলদি করে মাছগুলো খেয়ে নাও, আমাদের যে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কি বলছো কি মা? আমরা হঠাৎ এখান থেকে পালাবো কেন? মারি এক দুষ্ট পাজি শিয়ালের নজর যে আমাদের উপর পড়েছে। ওই শিয়াল যে কোনো সময় আমাদের খেতে আসতে পারে, তাই তাড়াতাড়ি এখান থেকে আমাদের পালিয়ে অন্য জায়গায় যেতে হবে। আর কথা বলার সময় নেই মা, তাড়াতাড়ি মাছগুলো খেয়ে তোরা দুপুনি চল আমার সাথে। এরপর হাসির ছানা দুটো ঘাপুস ঘুপুস করে মাছ দুটো খেয়ে তার মায়ের সাথে জঙ্গল ছেড়ে পালাতে লাগলো। আর হঠাৎই দুষ্ট পাজি শিয়াল হাসির সামনে চলে আসে। একই হাসি, আজকে আমি তোর ছানাকে খাওয়ার পরিকল্পনা করলাম আর এখন দেখছি তুই তোর ছানাগুলোকে নিয়ে পালাচ্ছিস।
কিন্তু এখন যে তুমি পালাতে পারবে না সোনা, আমি যে তোমার ছানা সহ এখন তোমাকে গপ গপ করে খেয়ে নিব। আমাকে যেতে দাও শিয়াল ভাই, এই ছানা দুটো ছাড়া যে আমার আর কেউ নেই। আমি ওদেরকে ছাড়া বাঁচবো না, আমাকে যেতে দাও। জানি তো তুই বাঁচবি না, এজন্যই তো আমি তোর ছানা দুটোকেও খাবো, সাথে তোকেও খাবো, যাতে তোদের আর কারো কষ্ট না পেতে হয়, বুঝেছিস? এখন এত কথা বলিস না তো, ক্ষুধার জ্বালায় পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে, এখন আমাকে একটু শান্তি করে খেতে দে। এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল হাসির ওপর ঝাঁপিয়ে পড়লো। হাসি শিয়ালের পায়ের নিচ থেকে তার ছানাদেরকে বলল, ছানারা তোমরা এখান থেকে পালাও, আমাকে নিয়ে তোমরা ভেবো না। আমি জানি আমি বাঁচতে পারবো না, কিন্তু তোমরা তোমাদের নিজেদের জীবন বাঁচাও। মা, আমরা তোমাকে ছেড়ে চলে যাব, আমরা যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এমন কথা বলো না মা, তোমরা এখানে থাকলে এই দুষ্ট পাজি শিয়াল তোমাদেরকেও খেয়ে ফেলবে। তাড়াতাড়ি পালো আমার সোনারা। মায়ের এমন কথা শুনে ছানা দুটো সেখান থেকে পালাতে লাগলো। আর এদিকে দুষ্ট পাজি শিয়াল মা হাসিকে ঘাপুস ঘুপুস করে খেয়ে বলল, এই হাসির বাচ্চারা, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আমার হাত থেকে পালিয়ে বাঁচা অত সহজ না, তোরা যেখানেই থাকিস না কেন আমি তো তোদেরকে ধরবই। এই কথা বলে শিয়াল ও হাসির ছানা দুটির পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ হাসির ছানা দুটো ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। আর দুষ্ট পাজি শিয়াল অনেক খুঁজেও হাসির ছানা দুটোকে আর খুঁজে পেল না। হঠাৎ এই ছানা দুটো আবার কোথায় উধাও হয়ে গেল? এদিক দিয়েই তো দৌড়াচ্ছিল। আরে ধুর, আমার কপালটাই খারাপ, এই বুড়ো হাসিটাকে খেতে গিয়ে কচি দুটো হাঁসের ছানাকে মিস করে ফেললাম। তবে যাই হোক, এই বুড়ো হাসিটাকে খেয়ে পেটটা একদম ভরে গেছে, এখন গুহায় গিয়ে আরামের একটা ঘুম দিব। আর ওই হাসির ছানা দুটো কোথায় পালাবে? এই জঙ্গলেই আছে, একদিন না একদিন ওদেরকে আমি ঠিকই খুঁজে বের করব। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর হাসির ছানা দুটো ঝোপের আড়াল থেকে বেরিয়ে বলল, আপু, ওই দুষ্ট পাজি শিয়াল তো আমাদের মাকে খেয়ে ফেলেছে, এখন আমরা কোথায় যাব, কার সাথে থাকবো? কাঁদিস না রে বোন, মানে তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি একটা না একটা ব্যবস্থা করব। চল বোন, মাকে যেখানে ওই পাজি শিয়ালটা খেয়ে ফেলেছে সেখানে যাই। এই কথা বলে হাঁসের দুই ছানা সেদিকে যেতে শুরু করলো। আর পথের মধ্যে তারা হঠাৎই কান্নার আওয়াজ শুনতে পেল। আপু, এটা তো দেখছি একটা সাপ, ওই কাছে গেলে যদিও আমাদের কামড় বসিয়ে দেয়। না না বোন, সাপটা তো বিপদে পড়েছে, ও এখন আমাদের কিছু করবে না, ওকে যে আমাদের বাঁচাতে হবে। এরপর হাঁসের দুই ছানা কিছু ঔষধি গাছ নিয়ে গিয়ে সাপের শরীরের কাটা স্থানে লাগিয়ে দিল। আর সাথে সাথে সাপটির রক্ত পড়া বন্ধ হয়ে গেল। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আজ আমার প্রাণ বাঁচালে। এক দুষ্ট পাজি শিয়াল দৌড়াতে দৌড়াতে আমার শরীরের ওপর দিয়ে গিয়েছিল, ওর পায়ের খোঁড়ের আঘাতে আমার শরীরটা কেটে গিয়েছে। তোমরা না থাকলে রক্ত পড়তে পড়তে হয়তো বা এখন আমি মারাই যেতাম। আজ থেকে তোমরা আমার বন্ধু। বলো, তোমরা আমার কাছে কি চাও? সাপ বন্ধু, ওই দুষ্ট পাজি শিয়ালটা আমাদের মাকে খেয়ে ফেলেছে আর আমাদেরকে খাওয়ার জন্য খুঁজছে। ও আমাদেরকে খাওয়ার জন্য আমাদের পেছন পেছন দৌড়াচ্ছিল, আর তখনই ওর খোঁড়ের আঘাতে তোমার দেহ কেটে যায়। কি বললে? ওই দুষ্ট পাজি শিয়াল এত খারাপ? শোনো, আমি চাই আমার এই আঘাত আর তোমাদের মা হত্যার প্রতিশোধ নিতে। যাও, তোমরা এক্ষুনি গিয়ে ওর থেকে প্রতিশোধ নিয়ে এসো। কি বলছো বন্ধু? আমরা কি করে ওই দুষ্ট পাজি শিয়ালের কাছ থেকে প্রতিশোধ নিব? ও তো আমাদেরকে দেখলেই খেয়ে নেবে। না না,
ও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি এক্ষুনি আমার বিষ তোমাদের শরীরে দিয়ে দিচ্ছি। বিষের প্রভাবে তোমরা দুজন লাল আর নীল বর্ণের হয়ে যাবে, কিন্তু এতে তোমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। ওই দুষ্ট পাজি শিয়াল যখনই লাল আর নীল রঙের হাঁস দেখতে পারবে, তখনই ও খাওয়ার জন্য লোভ সামলাতে পারবে না। আর যেই না তোমাদের কামড় বসাতে আসবে, অমনি দুষ্ট পাজি শিয়াল বিষের প্রভাবে মারা যাবে, কারণ এই বিষ খুবই তুখোর। তাই নাকি? তাহলে এক্ষুনি আমাদের শরীরে বিষ দিয়ে দাও বন্ধু, আমরা আমাদের মা হত্যার প্রতিশোধ নিতে চাই। এরপর সাপ তার শরীরের সমস্ত বিষ হাসির 2 ছানা শরীরে দিয়ে দিল, আর হাসির 2 ছানা সাথে সাথে লাল ও নীল বর্ণের হয়ে গেল। আর তারপর লাল ও নীল হাঁসছানা চলল দুষ্ট শিয়ালের গুহার দিকে। হাঁসছানা দুষ্ট পাজি শিয়ালের গুহার সামনে যেতেই দুষ্ট পাজি শিয়াল হাঁসছানা দুটোকে দেখে ফেললো। আরে এ দুজন ওই হাসির ছাড়া না? ওরে বাবা, এরা তো দেখছি নিজে থেকেই আমার কাছে আসছে। ওরে বাবা, শরীরে আবার দেখছি রঙও ভরেছে, লাল রং নীল রং। মনে হচ্ছে দৌড়াতে দৌড়াতে কোনো রঙের ডিব্বার মধ্যে পড়ে গিয়েছিল, এজন্যই আমি খুঁজে পাইনি। যাক বাবা, কোনোদিন লাল রঙের আর নীল রঙের হাঁস খাইনি, আজ এই দুটোকে খেয়ে আমার সেই স্বপ্নটাও পূরণ করব। এই কথা বলে শিয়াল যেই না লাল হাঁসছানা আর নীল হাঁসছানাকে খেতে এলো, অমনি শিয়াল ওদের বিষের প্রভাবে মরে লাল ও নীল রঙের হয়ে গেল। তখনই সেখানে সেই সাপটি চলে এলো, আর তারপর ওই হাঁসছানা দুটির ওপর থেকে তার বিষ তুলে নিল, আর হাঁসছানা দুটো আবারও স্বাভাবিক হয়ে গেল। চলো বন্ধু, তোমাদের আর কোনো ভয় নেই। তোমরা যতদিন বড় না হয়ে উঠছো, ততদিন তোমরা আমার গুহাতেই থাকবে। এই জঙ্গলের কেউই তোমাদের আর কোনো ক্ষতি করার সাহসও পাবে না। ঠিক আছে বন্ধু, চলো। এরপর হাঁসছানা দুটো সাপের সাথে তার গুহায় চলে যায়, আর সাপের সাথেই সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। টিনা, আমি এখন আর খেলবো না, আমি বাড়িতে গিয়ে কাঁঠাল খাবো। আমার মা মনে হয় এতক্ষণে আমাদের কাঁঠাল বাগান থেকে কাঁঠাল পেড়ে এনেছে। কি বললি হালিমা? তোদের কাঁঠাল পেকে গেছে? জানিস হালিমা, আমাদের না কাঁঠালের গাছ নেই। বাবাকে অনেকবার বলেছিলাম বাজার থেকে একটা পাকা কাঁঠাল কিনে আনতে, কিন্তু বাবা বলে তার কাছে নাকি কাঁঠাল কেনার মতো কোনো টাকা নেই। হালিমা, আমি না কোনোদিন কাঁঠাল খাইনি। কি বলিস টিনা, তোর এত বয়স হয়েছে আর তুই এখনো কাঁঠাল খাসনি? আচ্ছা ঠিক আছে, আজ তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমি তোকে পেট ভরে কাঁঠাল খাওয়াবো। সত্যি বলছিস? তুই আমাকে কাঁঠাল খেতে দিবি হালিমা? আচ্ছা চল চল, আমার না কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, চল টিনা। এই বলে বাঘিনীর মেয়ে হালিমা টিনাকে নিয়ে তাদের বাড়ির দিকে চলল। বাড়িতে গিয়ে হালিমা তার মাকে ডাকতে লাগলো। মা, মা, কোথায় তুমি? বাড়িতে আছো? টিনা, আমার মা মনে হয় এখনো কাঁঠাল বাগান থেকে আসেনি। চল, তোকে আমি আমাদের কাঁঠাল বাগানে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে হালিমা, চল। এরপর হালিমা টিনাকে নিয়ে তাদের কাঁঠাল বাগানে চলে গেল। মা, তুমি এখানে? আর আমি তোমাকে বাড়িতে খুঁজে এলাম। কেন রে মা, তুই আবার আমাকে বাড়িতে খুঁজলি কেন? এই দেখো মা, আমি টিনাকে নিয়ে এসেছি। জানো মা, টিনা এত বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ও নাকি কাঁঠালই খায়নি। কাঁঠাল খাবে কোত্থেকে? কাঁঠাল কি কোনো ভিখারি খেতে পারে? ওদের তো কাঁঠাল কেনার সামর্থ্যই নেই। যা গরিব ওরা। আর তোকে কতবার বলেছি এসব গরিব ভিখারিদের সাথে মিশবি না। মা, এমন করে বলছো কেন? ও কোনোদিনও কাঁঠাল খায়নি। এটা শুনে আমার খুব খারাপ লেগেছে, তাই ওকে নিয়ে এলাম কাঁঠাল খাওয়াতে। ওকে নিয়ে এলাম কাঁঠাল খাওয়াতে বললেই হলো? একটা কাঁঠালের দাম জানিস? পুরো 300 টাকা। আমি এখন ওই ভিখারিকে একটা কাঁঠাল খেতে দিয়ে 300 টাকা নষ্ট করব নাকি? কি বলছো মা?
300 টাকা নষ্ট হবে কেন? আমি যদি এখন একটা কাঁঠাল খেতে চাই তুমি দিতে না? হ্যাঁ দিতাম, কিন্তু তোকে দেওয়া আর ওকে দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তুই আমার মেয়ে, তোর যত খুশি মন চায় তুই আমার বাগানের কাঁঠাল খাবি, কিন্তু ওকে যে ওকে আমি ফ্রিতে কাঁঠাল দিতে যাব? মা, ও আমার বান্ধবী, আমরা দুজনে একসাথে খেলা করি, ওকে দাও না একটা কাঁঠাল খেতে। তোকে বললাম না আমি এখান থেকে যেতে? এসেছে বান্ধবীকে কাঁঠাল খাওয়াতে। হালিমা, আমার কাঁঠাল খেতে হবে না, গরিবদের কাঁঠাল খেতে নেই, আমি বুঝে গেছি। এই কথা বলে টিনা সেখান থেকে চলে গেল। টিনা চলে যাওয়ার পর হালিমা ওর মাকে বলল, মা, এটা তুমি কোনো কাজ করলে? সামান্য একটা কাঁঠালের জন্য তুমি আমার বন্ধু টিনাকে এভাবে অপমান করলে? অপমান করেছি, বেশ করেছি। ও তুই বুঝবি না, ওসব ভিখারিদের লাই দিতে নেই। দেখবে আজ কাঁঠাল খেতে এসেছে, কাল আবার কাঁঠাল চাইতে আসবে। তোর যত ইচ্ছে তুই কাঁঠাল খা, কিন্তু তুই কাউকে বাগানে নিয়ে আসতে পারবি না, ঠিক আছে? কিন্তু হালিমা তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেল।